আশা করছি কানেক্টরসের মূল কি বিষয়টা তোমরা এই ক্লাসের মাধ্যমে অবশ্যই বুঝবে, তুমি যতই দুর্বল হও না কেন। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কানেক্টরসের উপরে ক্লাস নিব। কানেক্টরস এই টপিকটি এসএসসি পরীক্ষায় 5টা গ্যাপে 5 মার্কস থাকে এবং এইচএসসিতে 10টা গ্যাপে 5 মার্কস থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা আজকে আমি তোমাদের খুব সহজে টু দ্য পয়েন্টে বুঝিয়ে দেব। তোমরা জাস্ট একটু ডিপ অ্যাটেনশন দাও, গভীর মনোযোগ দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা শুধুমাত্র যে তোমাদের একাডেমিক গ্রামারের জন্য কাজে আসবে তা নয়, এটার মাধ্যমে তুমি ফ্রিলি কনফিডেন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। If you really want to speak freely, confidently, connectors will help you more. You can connect sentence, okay? You can speak for a long time with the help of connectors. চলো শুরু করছি। এখানে আমি কানেক্টরসকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কনজাংশন আর একটা হচ্ছে কানেক্টর। কনজাংশন কানেক্টর এটাকে আমরা লিঙ্কিং ওয়ার্ডও বলতে পারি অথবা ট্রানজিশন ওয়ার্ডও বলতে পারি। কনজাংশন কানেক্টরস এই দুইটার কাজ কিন্তু সেম, দুইটাই যুক্ত করার কাজ করে, কানেক্ট করার কাজ করে, কিন্তু এখানে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি পরীক্ষায় গ্যাপের মধ্যে কনজাংশন হবে নাকি কানেক্টরস হবে এই বিষয়টা কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে আমি তোমাকে বলি কনজাংশন কি, এখান থেকে পড়ি, তারপর আমি সহজে এক্সপ্লেইন করব। ওকে, কনজাংশন হলো এমন একটি শব্দ যা একটা বাক্যের মধ্যে দুইটা শব্দ, দুইটা ফ্রেজ অথবা দুইটা ক্লজকে যুক্ত করে। অর্থাৎ কনজাংশন এমন একটা শব্দ যে একটা বাক্যের মধ্যে দুইটা শব্দ, দুইটা ফ্রেজ অথবা দুইটা ক্লজকে কি করে? যুক্ত করে। ওকে, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো সকিনা অ্যান্ড জরিনা আর ফ্রেন্ডস। এখানে দেখো এই একটা বাক্য, এখানে ফুল স্টপ, এই একটা বাক্যের মধ্যে দুইটা নাউনকে যুক্ত করছে, দুইটা শব্দকে যুক্ত করছে, সকিনা অ্যান্ড জরিনা। আমি যদি আরেকটা উদাহরণ দিই, দেখো though it was raining, যদিও বৃষ্টি পড়ছিল, we went outside, আমরা বাইরে গিয়েছিলাম। তাহলে দেখো এটা একটা বাক্য, এখানে কিন্তু ফুল স্টপ শেষ হয়েছে, এটা একটা বাক্য, এটা কিন্তু কমা দিয়েছি। ওকে, দুইটা বাক্যকে কানেক্ট করেছি কিসের মাধ্যমে? দো এর মাধ্যমে। তো ওটা এখানে কি? কনজাংশন। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে দুইটা শব্দ, দুইটা ফ্রেজ, দুইটা বাক্যকে যে যুক্ত করে তাকে কি বলা হয়? কনজাংশন বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো কানেক্টরস কি। কানেক্টরসের সহজ ব্যাখ্যা দেখো, কানেক্টরস হলো এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ মানে ফ্রেজ, যা দুইটি বাক্য, দুটি ধারণাকে যুক্ত করে। অর্থাৎ ওইটা বলেছি একটা বাক্যের মধ্যে যুক্ত করবে, আর এটা হচ্ছে আলাদা, একটা বাক্য শেষ করে আরেকটা বাক্য দিয়ে কি করবে? আগেরটার ভাবকে যুক্ত করবে, অর্থাৎ তার মধ্যে সম্পর্ক তৈরি করে। অর্থাৎ দুইটা আইডিয়া, দুইটা ধারণাকে কি করবে? যুক্ত করবে। দেখো প্রয়োগ, একটি বাক্যের পর আরেকটি বাক্য বা ধারণা যুক্ত করতে। একটি বাক্যের পর মানে একটা বাক্য শেষ, আরেকটা বাক্যের ধারণা যুক্ত করতে আমরা কি ব্যবহার করি? কানেক্টরস ব্যবহার করি। যেমন অতিরিক্ত তথ্য যদি তুমি বোঝাতে চাও, কারণ বুঝাতে চাও, ফলাফল যদি বুঝাতে চাও, বৈপরীত্য দ্যাট মিন্স বিপরীত শব্দ যদি বুঝাতে চাও, এগুলো প্রকাশ করতে আমরা কানেক্টর ব্যবহার করি। ওকে, এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো রাশেদ ইজ অনেস্ট, বাক্যটা কিন্তু শেষ। ওকে, শেষ করে তারপর আমি এখানে কি করেছি? মোর ওভার, এছাড়াও, এটা কিন্তু কানেক্টরস। ওকে, এই কানেক্টরসটা পূর্বের বাক্যের ভাবের সাথে পরের বাক্যটা কি করছে? যুক্ত করেছে। ওকে, রাশেদ ইজ অনেস্ট, রাশেদ সৎ, মোর ওভার, এছাড়াও, হি ইজ হেল্পফুল, এছাড়াও কি? সে উপকারী। তাহলে পরের বাক্যের সাথে পূর্বের বাক্যের যে ভাবটা, যে ধারণাটা, সেটা কি কানেক্ট করছে? মোর ওভার এটা। ওকে, এটা বাক্যটা শেষ করে আরেকটা বাক্যের সাথে কি করছে? সম্পর্ক তৈরি করছে। এটাই হলো কানেক্টরসের কাজ। ওকে, এখানে আমরা এক কথায় মনে রাখতে পারি, কনজাংশন হচ্ছে একই বাক্যের মধ্যে যুক্ত করে, আর কানেক্টর হলো দুইটি বাক্য বা দুইটি ধারণাকে আলাদাভাবে যুক্ত করে। আমি আরেকটা সহজ উদাহরণ দিচ্ছি, একেবারে বুঝে যাবে। অনেক সময় আমাদের পরিবারের মধ্যে, ধরো এটা খালাতো ভাই, এটা খালাতো বোন। ওকে, এদের দুইজনের মধ্যে, আচ্ছা বোনের তো চুল লম্বা থাকতে হবে না, আচ্ছা, তো খালাতো ভাই বোন এদের মধ্যে, পরিবারের মধ্যে ধরো খালা বা কোনো একটা আত্মীয় পরিবারের মধ্যে তাদের কি করায় দেয়? বিয়ে পড়ায় দেয়। তাহলে দুইজনকে কানেক্ট করে কে? পরিবারের মধ্যে একজন। তাহলে এই পরিবারের মধ্যে যে কানেক্ট করে তাকে বলা হয় কনজাংশন। আর যদি ধরো এটা খালাতো ভাই এবং এটা খালাতো বোন, এদেরকে ঘটক তো আর পরিবারের কেউ না, ঘটক কি?
পরিবারের কেউ না, ঘটকও কি করতেছে, তাদেরকে বিয়ে পড়ায় দিচ্ছে, কিন্তু সে তাদের পরিবারের কেউ না, বাইরে গিয়ে আলাদাভাবে তাদেরকে যুক্ত করতেছে, কিন্তু দুজনে কিন্তু সেম কাজ করেছে। একজন পরিবারের মধ্যে যে করেছে সে কনজাংশন, আর বাইরে গিয়ে যে করতেছে সে হচ্ছে ঘটক, সে কিসের কাজ করতেছে, কানেক্টরসের কাজ করতেছে। আশা করি কনজাংশন কানেক্টরসের বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই চলে যাব। ওকে, আসো, খুব সহজে কিন্তু বুঝে যাবে এটার মূল কিওয়ার্ডটা কি। এখানে আমি যা পড়াবো তার মধ্যে একটা মূল কিওয়ার্ডটা আছে, এটা তুমি ধরতে পারলে তোমার জন্য এটা ইজি, একেবারে পানি হয়ে যাবে। তাহলে দেখো, কনজাংশনের প্রথমে আমরা একটা অ্যান্ড শব্দ পেয়েছি। দেখো, অ্যান্ড মানে কি, এবং অতিরিক্ত তথ্য যোগ করতে ব্যবহার হয়। একটা ইনফরমেশন তার সাথে আরেকটি ইনফরমেশন যুক্ত করতে আমাদের কনজাংশন কি ব্যবহার হবে, অ্যান্ড ব্যবহার হবে। উদাহরণ কি, আই বট আ পেন অ্যান্ড আ বুক। তাহলে তুমি একটা কলমও কিনেছো, আবার একটা বইও কিনেছো, এই দুইটা ইনফরমেশন যুক্ত করেছো কি দিয়ে, অ্যান্ড দিয়ে। এখানে অতিরিক্ত একটা ইনফরমেশন যুক্ত করেছো কি দিয়ে, অ্যান্ড দিয়ে। ওকে, আ পেন আ বুক। ওকে, দুইটা শব্দকে তুমি কি করেছো, যুক্ত করেছো কি দিয়ে, অ্যান্ড দিয়ে, অতিরিক্ত তথ্য যুক্ত করেছো। ওকে, এরপরে দেখো এদিকে যাই, আগের বাক্যের সঙ্গে অতিরিক্ত তথ্য যোগ করতে। দেখো, এটা কিন্তু অ্যান্ড এর মতো কাজ করতেছে। এটা কানেক্টরস, বিসাইডস, মোরওভার, ইন অ্যাডিশন, ফার্দারমোর, এরা কিন্তু সবাই সেম কাজ করতেছে অ্যান্ড এর মতো, অর্থাৎ অতিরিক্ত তথ্য যোগ করতে ব্যবহার হবে। কিন্তু এখানে অ্যান্ডটা বাক্যের মধ্যে যুক্ত হয়েছে, আর বিসাইডস, মোরওভার, ইন অ্যাডিশন, ফার্দারমোর এগুলো বাক্যের বাইরে গিয়ে বাক্যকে কি করবে, অন্য বাক্যের সাথে কানেক্ট করবে। দেখো, এখানে উদাহরণ কি বলেছি, আই বট আ পেন, আমি একটা কলম কিনেছিলাম। মোর ওভার, এছাড়াও, আই বট আ বুক, এছাড়াও আমি একটা কি কিনেছি, বই কিনেছি। দেখো, এখানে বাক্যটা ফুল স্টপ শেষ, আর একটা বাক্য কানেক্ট করছে। এখানে কে কানেক্ট করছে, মোর ওভার। তুমি এখানে ইন অ্যাডিশন ব্যবহার করতে পারো, বিসাইডস ব্যবহার করতে পারো, দেয়ারফর ব্যবহার, ফার্দারমোর ব্যবহার করতে পারো। ওকে, আশা করি বুঝতে পেরেছো দুইটার ব্যবহার। এরপর আসো, বোথ অ্যান্ড, উভয় এবং, দুইটি ব্যক্তি বা বস্তুকে একসঙ্গে বোঝাতে, দুইটা ব্যক্তি দুইটা বস্তুকে একসাথে বোঝাতে আমরা বোথ অ্যান্ড ব্যবহার করি। যেমন এখানে উদাহরণ লিখেছি, বোথ রহিম অ্যান্ড করিম, দুইজন ব্যক্তিকে। ফার্স্ট এক্সাম। ওকে, একই বাক্যে দুইটা ব্যক্তিকে অথবা দুইটা বস্তুকে বোঝাতে আমরা বোথ অ্যান্ড ব্যবহার করি। ওকে, তাহলে বোথ রহিম এবং করিম, মানে রহিম এবং করিম উভয়ই ফার্স্ট পাস করেছে পরীক্ষাতে। ওকে, এই ক্ষেত্রে তোমাকে যখন শূন্যস্থান দিবে, যদি দুইটা গ্যাপ থাকে তখন এখানে বোথ হবে, এখানে অ্যান্ড হবে। আর যদি ধরো এখানে বোথ আছে, এখানে গ্যাপ দিয়েছে, তখন এখানে অ্যান্ড ব্যবহার করবে। আবার দেখো, এখানে অ্যান্ড আছে, এখানে গ্যাপ দিয়েছে, বোথ ইউজ করবে। অর্থাৎ মূল কথাটা কি, বাক্যের মধ্যে, একটা বাক্যের মধ্যে যদি দুইটা নাউনকে, দুইটা বস্তুকে, দুইটা প্রাণীকে একসাথে যুক্ত করতে চাও, তখন তুমি কি ব্যবহার করবে, বোথ অ্যান্ড। আশা করি বুঝতে পেরেছো। এরপরে কি দেখো, অলসো। অলসো মানে কি, এছাড়াও। এটা ব্যবহার কি, আগের বক্তব্যের সঙ্গে আরেকটি তথ্য যোগ করতে, অর্থাৎ অতিরিক্ত তথ্য যোগ করতে অলসো ব্যবহার হয়। এটা তুমি এই বিসাইডস, মোরওভার, ইন অ্যাডিশন, ফার্দারমোরের মতো ব্যবহার করতে পারো। এখানে উদাহরণটা দেখো, রহিম ইজ অনেস্ট, অলসো, এছাড়াও, হি ইজ হেল্পফুল, এছাড়াও কি, উপকারী। ওকে, পূর্বের কথাটার সাথে পরের কথাটা যুক্ত করতে এখানে তুমি অলসো ব্যবহার করেছো। ওকে, এটা সেন্টেন্সের বাইরে গিয়ে যুক্ত করেছে দুইটা বাক্যকে। তাহলে অলসোর জায়গায় তুমি এখানে কিন্তু ইন অ্যাডিশন, মোরওভার, বিসাইডস, ফার্দারমোরও ব্যবহার করতে পারবে। ওকে, এরপর আসো, নট অনলি বাট অলসো, শুধু নয় বরং। নট অনলি মানে কি, শুধু নয়, বাট অলসো মানে কি, বরং। ওকে, দুইটি গুরুত্বপূর্ণ তথ্যকে জোর প্রকাশ করতে, অর্থাৎ দুইটা বিষয়কে তুমি একটু জোর প্রকাশ করার জন্য, জোর দিয়ে বলার জন্য তুমি নট অনলি বাট অলসো ব্যবহার করবে। যেমন এখানে দেখো, শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। আমরা অনেক সময় বলি না, সে শুধু বুদ্ধিমান নয়, সে কিন্তু কর্মঠও বটে। ঠিক আছে, অর্থাৎ তার এই প্রশংসাটা আমি একটু জোর দিয়ে বলতে গেলে তখন আমরা কি ব্যবহার করব, নট অনলি বাট অলসো। অর্থাৎ একজন ব্যক্তির দুইটা বৈশিষ্ট্য প্রকাশ করতে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। ওকে, এখানে যদি নট অনলি থাকে পরে গ্যাপ দিলে বাট অলসো লিখবে, আর এখানে বাট অলসো থাকলে পূর্বে গ্যাপ থাকলে নট অনলি ইউজ করবে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ একই বাক্যের মধ্যে একজন ব্যক্তির দুইটা বৈশিষ্ট্য প্রকাশ করলে সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি। ওকে, পরেরটা দেখো, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃতপক্ষে বা আসলে। অর্থাৎ তুমি যদি একটা ঘটনার বা একটা ব্যক্তির
বা একটা প্রাণীর প্রকৃত বৈশিষ্ট্য প্রকৃত অবস্থা বোঝাতে চাও, সেই ক্ষেত্রে তুমি ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি আর একটা শব্দ আছে ইনডিড, এগুলো ব্যবহার করতে পারো। তুমি যদি বলো দ্যাট ইজ আ পন্ড, ওইটা একটা পুকুর, অ্যাকচুয়ালি দ্যাট পন্ড ইজ ভেরি ডিপ, আসলে ওই পুকুরটি খুবই গভীর, তুমি পুকুরের প্রকৃত বৈশিষ্ট্যটা বুঝালে। তার বললাম যে হি ইজ এ ম্যান, সে একটা লোক, অ্যাকচুয়ালি হি ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ। তুমি যদি কারো প্রকৃত বৈশিষ্ট্য প্রকৃত অবস্থা বোঝাতে চাও, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ব্যবহার করতে পারো। অর্থাৎ দেখো এখানে আমি বলেছি মেনি থিঙ্ক, অনেকে মনে করে হি ইজ উইক, অনেকে তাকে কি মনে করে, দুর্বল মনে করে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে মানে তার প্রকৃত বৈশিষ্ট্য বোঝাচ্ছে হি ইজ ভেরি স্ট্রং, সে খুবই শক্তিশালী। ওকে, তার প্রকৃত বৈশিষ্ট্যটা সে বুঝালো, এই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি অথবা ইনডিড তুমি ব্যবহার করতে পারো যে কোনো একটা। অর্থাৎ কোনো একটা বিষয়ের প্রকৃত অবস্থা বোঝাতে আমাদের অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড ব্যবহার করতে হয়। ওকে, এটাও দেখো বাক্যের বাইরে গিয়ে কি করছে, এটার সাথে এটা কানেক্ট করছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ শব্দ অর্থ এবং বা পাশাপাশি। অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ কি, এবং বা পাশাপাশি। এখানে দেখো দুইটি ব্যক্তি বা বিষয়কে যুক্ত করতে ব্যবহার হয়, দুইজন ব্যক্তি এবং দুইটা বিষয়কে যুক্ত করতে অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যান্ড ব্যবহার হয়। যেমন হি স্পিক্স ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা, সে ইংরেজির পাশাপাশি বাংলায়ও কথা বলে। এখন অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যান্ড দুইটা কিন্তু সেম, কিন্তু এখানে ছোট একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখো, তুমি যদি দুইটাকে সমানভাবে বুঝাতে চাও, সেই ক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করতে পারো। যদি বলি সকিনা অ্যান্ড জরিনা আর ট্যালেন্টেড, সকিনা এবং জরিনা কি মেধাবী। ওকে, এখন যদি তুমি শুধু সকিনাকেই একটু প্রাধান্য বেশি দিতে চাও, জরিনাকে একটু কম দিতে চাও, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করবো। যেমন যদি আমি বলি সকিনা অ্যাজ ওয়েল অ্যাজ জরিনা আর ট্যালেন্টেড, তাহলে এখানে প্রথমে সকিনাকেই কি করব, একটু প্রাধান্য দিব। আরেকটা বিষয় বলি, ধরো একটা লোক চায়না থেকে আসছে, ওকে, সে চায়নার পাশাপাশি সে বাংলাও কথা বলতেছে। তখন আরেকজন লোক বললো যে হি ক্যান স্পিক চাইনিজ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা। এখানে মূল প্রাধান্যটা কিন্তু চাইনিজ ভাষা, যেহেতু সে চাইনিজ, তার মূল প্রাধান্য ভাষা কোনটা, চায়না ভাষা। তারপরে পাশাপাশি সে কি বলছে, বাংলা বলছে। এই ক্ষেত্রে তুমি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারো, অর্থাৎ পাশাপাশি বুঝাতে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আদারওয়াইজ। আদারওয়াইজ মানে নইলে বা না হলে। দেখো শর্ত না মানলে ফলাফল প্রকাশ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ যদি তুমি বলো এই ভালোভাবে পড়ো, না হয় তুমি কিন্তু ফেল করবে, তুমি এখানে একটা শর্ত দিয়েছো, ভালোভাবে, সে এখনো ফেল করে নাই, তুমি বলছো এই ভালোভাবে পড়ো, না হয় তুমি ফেল করবে। এই কথাটা বুঝাতে, ফলাফল প্রকাশ করতে, যদি না পড়ে তাহলে ফেল করবে, তুমি ফলাফল প্রকাশ করতেছো। ওকে, সেই ক্ষেত্রে আদারওয়াইজ ব্যবহার করবে। যেমন দেখো স্টাডি হার্ড, ভালোভাবে লেখাপড়া করো, আদারওয়াইজ না হয় তুমি কি করবে, ইউ উইল ফেল, তুমি ফেল করবে, তুমি ব্যর্থ হবে। বুঝা গেছে? না হলে অর্থে আমরা আদারওয়াইজ ব্যবহার করব। এরপর দেখো বাট। বাট শব্দের অর্থ কিন্তু, অর্থাৎ বিপরীতধর্মী কথা, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুইটা বিপরীতধর্মী কথা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি, বাট ব্যবহার করি। যেমন বলছে এখানে হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা বিপরীতধর্মী শব্দ, একটা পুয়ার, ওকে, আর একটা অনেস্ট, দুইটা বিপরীতধর্মী শব্দকে আমরা যুক্ত করতে কি ব্যবহার করেছি, বাট ইউজ করেছি। ওকে, আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে হি হ্যাজ মানি বাট হি ডাজন্ট স্পেন্ড ইট, তার টাকা আছে কিন্তু সে খরচ করে না। বিপরীতধর্মী কথা, আছে কিন্তু খরচ করার কথা কিন্তু খরচ করে না। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, বাট ইউজ করব। ওকে, এরপর দেখো হাউএভার নেভারথেলেস। হাউএভার নেভারথেলেস, এটা হচ্ছে তবে বা তথাপি, এটা বাটের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করব, অর্থাৎ বাক্যের বাইরে গিয়ে সে যুক্ত করবে। যেমন এখানে দেখো নতুন বাক্যে বিপরীত ধারণা প্রকাশ করতে, অর্থাৎ একটা বাক্য লিখছো, এটা শেষ, আর একটা বাক্য, দুইটা বিপরীতধর্মী বাক্যকে যুক্ত করতে আমাদের কি ব্যবহার হবে, হাউএভার বা নেভারথেলেস ব্যবহার হবে। যেমন দেখো হি ইজ পুয়ার, ওকে, হাউএভার, যাই হোক, হি ইজ অনেস্ট, সে কি সৎ, তবে সে কি সৎ। এখানে দেখো একটা বাক্যের মধ্যে যুক্ত করছে বাট, আর এটা একটা বাক্য শেষ করে আর একটা বাক্যকে কানেক্ট করছে কে, হাউএভার। একই অর্থ প্রকাশ করেছে কিন্তু আলাদাভাবে যুক্ত করছে, একটা সেন্টেন্সের মধ্যে যুক্ত করেছে, আর একটা সেন্টেন্সের বাইরে গিয়ে আর একটা বাক্যকে কি করেছে, যুক্ত করেছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো দো অলদো। দো অলদো শব্দ অর্থ যদিও, এটা বাটের মতো কাজ করে, এটাও বিপরীতধর্মী কথা বোঝাতে আমরা ব্যবহার করি। কিন্তু
দো অলদোটা ব্যবহার হবে সেন্টেন্সের শুরুতে, ওকে। আর মাঝখানে যদি গ্যাপ থাকে তখন সেখানে বাট হবে, আর শুরুতে হলে দো হবে। অর্থ একই, দুইটাই বিপরীতধর্মী অর্থ প্রকাশ করতে ব্যবহার হয়। এখানে দেখো, দো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি পড়ছিল, উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম। তাহলে বৃষ্টি পড়ছিল, তোমার বাইরে না যাওয়ার কথা, তুমি কিন্তু বাইরে গিয়েছো। তাহলে বিপরীতধর্মী কথা বোঝাতে আমাদের কি ব্যবহার হচ্ছে? দো ব্যবহার হচ্ছে, ওকে। যদি শুরুতে গ্যাপ থাকে দো ইউজ করবে, আর যদি মাঝখানে গ্যাপ থাকে তখন বাট ইউজ করবে। এতটুকুই, ওকে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে বা অপর দিকে। এখানে কি বলেছে দেখো, দুইটি ভিন্ন দিক তুলনা করতে ব্যবহৃত হয়, মানে দুইটা ভিন্ন দিক। এখানে আমি উদাহরণ দিয়েছি, দেখো, সিটি লাইফ ইজ বিজি, অন দ্য আদার হ্যান্ড ভিলেজ লাইফ ইজ পিসফুল, শহরের জীবন ব্যস্ত এবং গ্রাম্য জীবন শান্তিপূর্ণ। তাহলে এখানে দেখো দুইটা ভিন্ন বিষয়, শহরের জীবন এবং গ্রামের জীবন, দুইটা ভিন্ন বিষয়কে কি করেছি? তুলনা করেছি। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করলাম। আশা করি বুঝতে পেরেছো, ওকে। এরপর দেখো, ওয়াইল। ওয়াইল শব্দ অর্থ অন্যদিকে বা যেখানে, অর্থাৎ দুইটি বিপরীত ধারণা তুলনা করতে ব্যবহৃত হয়। দুইটি বিপরীত ধারণা বিপরীত অর্থে তুলনা করতে ব্যবহার হয়। যেমন, ওয়াইল রহিম লাইকস টি, যখন রহিম কি করে? চা পছন্দ করে। অন্যদিকে করিম লাইকস কফি। এখানে কিন্তু আমরা অন দ্য আদার হ্যান্ডও ইউজ করতে পারি, কিন্তু ওয়াইলটা একটা সেন্টেন্সের মধ্যে কানেক্ট করেছে, ওকে। কিন্তু অন দ্য আদার হ্যান্ডটা আলাদাভাবে গিয়ে কানেক্ট করেছে, ওকে। তোমাকে যদি একটা সেন্টেন্সের মধ্যে গ্যাপ দেয় তখন এখানে তুমি ওয়াইল ইউজ করবে, আর যখন ধরো এখানে বাক্যটা শেষ, এখানে একটা গ্যাপ দিয়েছে আর একটা বাক্য শুরু, তখন এই জায়গাটাতে অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করবে, ওকে। সিম্পল। এরপর দেখো, অন দ্য কন্ট্রি। অন দ্য কন্ট্রি দ্যাট মিনস বিপরীত ভাবে, অর্থাৎ আগের বক্তব্যকে সম্পূর্ণ ভুল প্রমাণ করতে ব্যবহৃত হয়। তুমি আগে একটা বক্তব্যকে ভুল প্রমাণ করতে এটা কি হবে? ব্যবহৃত হবে। যেমন দেখো, হি ইজ নট লেজি, অন দ্য কন্ট্রি হি ওয়ার্কস হার্ড, মানে সে কি নয়? অলস নয়। অন দ্য কন্ট্রি বিপরীত ভাবে, হি ওয়ার্কস হার্ড, সে কি করে? কঠোর পরিশ্রম করে। হয়তো তার সম্পর্কে প্রথমে সে বলেছে অলস, হ্যাঁ। তুমি এখন এই অলসটাকে ব্রেক ডাউন করতে তুমি তার একটা পজিটিভ কথা বলবে, সেই ক্ষেত্রে আমরা অন দ্য কন্ট্রি ইউজ করব। হি ইজ নট লেজি, অন দ্য কন্ট্রি হি ওয়ার্কস হার্ড। তুমি আরেকটা উদাহরণ দিতে পারো, হি ইজ নট লেজি, অন দ্য কন্ট্রি হি ইজ অ্যাক্টিভ, ওকে। ব্যবহার করে তুমি অন দ্য কন্ট্রি দিয়ে বিষয়টি বুঝাতে পারবে, ওকে। এরপর আসো বিকজ। বিকজ শব্দ অর্থ কি? কারণ, অর্থাৎ তুমি কারণ বুঝাতে চাইলে আমরা বিকজ ব্যবহার করি। যেমন দেখো, হি স্টেইড হোম, সে ঘরে থেকেছিল। কারণ কি? বিকজ হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। অর্থাৎ তুমি যে ঘরে থেকেছিলে এটার কারণ কি? কারণ হচ্ছে অসুস্থতা। এই বিকজটা কি করেছে? কানেক্ট করেছে, কনজাংশন হিসেবে দুইটা বাক্যকে কি করেছে? কানেক্ট করেছে। এরপর আসো, আনফরচুনেটলি। আনফরচুনেটলি মানে কি? দুর্ভাগ্যজনকভাবে। আনফরচুনেটলি মানে কি? দুর্ভাগ্যজনকভাবে। অর্থাৎ কোনো দুঃখজনক বা অপ্রত্যাশিত ঘটনা তুমি যদি প্রকাশ করতে চাও, কোনো দুঃখজনক ঘটনা বা অপ্রত্যাশিত কোনো ঘটনা তুমি যদি প্রকাশ করতে চাও, সেক্ষেত্রে তুমি আনফরচুনেটলি ব্যবহার করবে। এখানে উদাহরণ লিখেছি, দেখো, আনফরচুনেটলি হি মিস দ্য ইন্টারভিউ, দুর্ভাগ্যজনকভাবে সে ইন্টারভিউ বা সাক্ষাৎকারটি কি করেছে? মিস করেছে, ওকে। তুমি যদি আরো বলতে পারো, আনফরচুনেটলি আই লস্ট মাই মোবাইল ফোন, দুর্ভাগ্যজনকভাবে আমি আমার মোবাইলটি হারিয়ে ফেলেছি, ওকে। এই ক্ষেত্রে আমরা আনফরচুনেটলি ব্যবহার করতে পারি। এরপর আসো, সিন্স অ্যাজ। এগুলো বিকজের মতো কাজ করে। সিন্স অ্যাজ শব্দে এটা কারণমূলক বাক্যে ব্যবহার হয়, কিন্তু এটার অর্থ কি? যেহেতু, কারণ বোঝাতে ব্যবহার হয়। এখানে দেখো আমি বাক্য লিখেছি, সিন্স অথবা অ্যাজ, ওকে। সিন্স ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি পড়ছিল, উই স্টেইড হোম, আমরা ঘরে থেকেছিলাম। এখানে যেহেতু অর্থে প্রকাশ করতে আমরা সিন্স বা অ্যাজ যে কোনো একটা ব্যবহার করতে পারি, ওকে। এটাও কারণমূলক কথা। কারণমূলক কথার ক্ষেত্রে যখন যেহেতু অর্থ প্রকাশ করবে, সেই ক্ষেত্রে আমরা সিন্স বা অ্যাজ যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে দেয়ারফর অথবা সো। দেয়ারফর সো দ্যাট মিনস তাই অথবা অতএব। অর্থাৎ তুমি যদি কোনো ফলাফল প্রকাশ করতে চাও, একটা ঘটনা বা একটা কাজের ফলাফল প্রকাশ করতে চাইলে তুমি দেয়ারফর বা সো এই কানেক্টরসের মাধ্যমে বাক্য কানেক্ট করতে পারবে। যেমন এখানে লিখেছি, হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল, তাই দেয়ারফর হি স্টেইড হোম, সে ঘরে থেকেছিল। তাহলে হি অসুস্থ ছিল, এর ফলে কি করেছিল? সে ঘরে থেকেছিল। অর্থাৎ অসুস্থতার ফলাফল হিসেবে সে কোথায় থেকেছিল? ঘরে থেকেছিল। ফলাফল হিসেবে তুমি এখানে দেয়ারফর অথবা সো ব্যবহার করতে পারবে। এরপর আসো ইফ।
ইফ শব্দের অর্থ কি? যদি। ইফ শব্দের অর্থ কি? যদি। অর্থাৎ তুমি যদি কোনো সত্যমূলক বাক্যকে কানেক্ট করতে চাও সেই ক্ষেত্রে তুমি ইফ ব্যবহার করবে। যেমন দেখো, ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো, হার্ড, কঠোরভাবে যদি পড়ো, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। তাহলে তোমার সফল হওয়ার জন্য কন্ডিশন কি? সত্য কি? সত্য হচ্ছে তোমাকে পড়তে হবে, কঠোরভাবে পড়তে হবে। ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোরভাবে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তুমি কি করবে? পাস করবে। তাহলে সত্য বোঝাতে তুমি কি ব্যবহার করবে? ইফ কানেক্ট কনজাংশনটা ব্যবহার করবে। এরপর আসো অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ। অর্থাৎ কোনো ঘটনার ফলাফল প্রকাশ করতে, একটা ঘটনা ঘটছে, সেটার ফলাফল কি? ধরো তুমি ভালো করে পড়ো নাই, ফলাফল কি হলো? তুমি ফেল করছো। ঠিক আছে, ড্রাইভারটা খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল, ফলাফল কি হলো? সে অ্যাক্সিডেন্ট করলো। তাহলে ফলাফল হিসেবে আমরা কি ব্যবহার করবো? অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করবো। যেমন দেখো এখানে একটা উদাহরণ লিখেছি, ইট রেইনড হ্যাভিলি, খুব ভারী বৃষ্টি হয়েছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য রোডস ওয়্যার ফ্লাডেড, রাস্তাগুলো কি হয়েছিল? বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল, রাস্তাগুলো বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল। ওকে ওকে, এরপরে স্লাইডে দেখি আনলেস। আনলেস শব্দ অর্থ যদি না, এটা হচ্ছে নেগেটিভ সত্য বোঝাতে। কি বললাম? নেগেটিভ সত্য বোঝাতে আমাদের আনলেস ব্যবহার হয়। একটা হচ্ছে পজিটিভ সত্য, পজিটিভ সত্যে আমি ইফ ব্যবহার করব, আর নেগেটিভ সত্যে আনলেস, অর্থাৎ নেতিবাচক সত্য প্রকাশ করতে ব্যবহার হয়। দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট সাকসিড, তুমি সফল হতে পারবে না। তার নেগেটিভ অর্থ প্রকাশ করে। ওকে, আনলেস ইউ কাম হিয়ার, যদি না তুমি এখানে আসো, ইউ ওয়ন্ট গেট দ্য প্রাইজ, তুমি উপহারটি পাবে না। অর্থাৎ না আসলে পাবে না, আসলে পাবে। এটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট, এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করেছে। এটা দিয়েও নেগেটিভ, এটা দিয়েও নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো দ্যাট ইজ ওয়াই। দ্যাট ইজ ওয়াই মানে কি? এই কারণে। অর্থাৎ কারণের ভিত্তিতে ফলাফল প্রকাশ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ কোন একটা কারণের ভিত্তিতে তুমি যদি কোনো ফলাফল প্রকাশ করো সেক্ষেত্রে ব্যবহার হবে। যেমন দেখো এখানে বলেছি কি, আই মিস দ্য বাস। ওকে, আই মিস দ্য বাস, আমি বাসটি মিস করেছিলাম। দ্যাট ইজ ওয়াই, এর ফলে বা এই কারণে, আই ওয়াজ লেট, আমি কি করেছিলাম? দেরি করেছিলাম। তুমি তোমার কারণের ফলাফল হিসেবে কি করেছো? দেরি করেছিলে। ওকে, দ্যাট ইজ ওয়াই তুমি ব্যবহার করতে পারো। তো তুমি এখানে সো ব্যবহার করতে পারবে, আই মিস দ্য বাস সো আই ওয়াজ লেট, তাই আমি কি করলাম? দেরি করলাম। ওকে, এরপর আসো দ্যাট। বক্তব্য বা ধারণা যুক্ত করতে, এটা ব্যক্তিকেও যুক্ত করতে পারি। বক্তব্য বা কোনো ধারণা যুক্ত করতে সেন্টেন্সের মধ্যে আমরা দ্যাট ব্যবহার করি। যেমন দেখো, আই নো দ্যাট যে হি ইজ অনেস্ট, আমি জানি যে সে সৎ। যে কথাটা অর্থ প্রকাশ করবে, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে কি? সৎ। ওকে ওকে, এরপর দেখো অর। অর শব্দের অর্থ অথবা, অর্থাৎ বিকল্প কোনো কিছু বাছাই করার ক্ষেত্রে আমরা অর ব্যবহার করি। ইউ ক্যান ড্রিঙ্ক কফি অর টি। ওকে, দুইটা বিষয়, এইটা না হয় ওইটা, সেই ক্ষেত্রে আমরা অর ব্যবহার করি। যেমন এখানে বলছে, ডু ইউ ওয়ান্ট টি অর কফি, তুমি কি চা খেতে চাও নাকি কফি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট দিস ফোন অর দ্যাট ফোন, তুমি কি এই ফোনটা চাও নাকি ওই ফোনটা চাও? এক্ষেত্রে আমরা অর ব্যবহার করব। ওকে, এরপর আসি বিকজ অফ অর ডিউ টু। ওকে, এটা ফ্রেজ। বিকজ অফ, ডিউ টু শব্দ অর্থ কি? কারণে। আবার বলছি, কারণ না, কারণে। শুধু কারণ হলে বিকজ, আর যদি কারণে হয় বিকজ অফ অথবা ডিউ টু। এখানে দেখো, বিকজ অফ ডিউ টুর পর অবশ্যই নাউন প্রোনাউন থাকবে। বিকজ অফ ডিউ টুর পর একটা কি থাকে? নাউন বা প্রোনাউন থাকে, কারণ প্রকাশ করতে ব্যবহার হয়। যেমন দেখো, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, ম্যাচটা বাতিল করা হয়েছিল বিকজ অফ হেভি রেন, মানে ভারী বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়েছিল। তাহলে দেখো, অফ প্রেপোজিশনের পরে এখানে নাউন আছে, রেইন, এটা নাউন। তাহলে বিকজ অফ শব্দ অর্থ কি? কারণে। কারণে বোঝাতে আমরা কি ব্যবহার করব? বিকজ অফ অথবা ডিউ টু ব্যবহার করব। ওকে, এরপর দেখো ফর। ফর শব্দ অর্থ কারণ, জন্য নয়। আমরা জানি ফর শব্দ অর্থ জন্য, ফরটা কিন্তু একটা প্রেপোজিশন, কিন্তু এখানে কানেক্টরস হিসেবে ব্যবহার হয়েছে কারণ। কোনো একটা ফর্মাল কথা বা কোনো সাহিত্যিক কোনো কথার মধ্যে, সেন্টেন্সের মধ্যে ফরটা কারণ হিসেবে ব্যবহার হয়। আমাদের যে এইচএসসির মধ্যে যে কবিতাগুলো আছে, বা যেখান থেকে আমাদের যে কবিতা থেকে থিম লিখতে হয়, সেখানে বেশিরভাগই ফরটা ব্যবহার হয় কি হিসেবে? কারণ হিসেবে। তো দেখো এখানে একটা উদাহরণ লিখেছি, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, ফর কারণ, হি হ্যাড ওয়ার্ক অল ডে, সে সারাদিন কি করেছিল? কাজ করেছিল। এখানে কারণ হিসেবে ব্যবহার হয়েছে ফরটা। ওকে, এটা একটা কনজাংশন। ওকে, তারপর দেখো অ্যাট প্রেজেন্ট, নাওয়াডেজ, কারেন্টলি। তুমি যদি কোনো একটা বিষয়ের, কোনো একটা ঘটনার, কোনো একটা পরিস্থিতির বর্তমান অবস্থা বোঝাতে চাও,
তখন তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, অ্যাট প্রেজেন্ট, নাওএডেজ, কারেন্টলি। ওকে, তাহলে দেখো নাওএডেজ বর্তমানে বা অ্যাট প্রেজেন্ট অথবা কারেন্টলি মেনি স্টুডেন্টস স্টাডি অনলাইন। বর্তমানে অনেক ছাত্রছাত্রী অনলাইনে কি করে, লেখাপড়া করে। অ্যাট প্রেজেন্ট লোডশেডিং ইজ ক্রিয়েটিং মাস ট্রাবল ফর আস। বর্তমানে লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট আমাদের জন্য অনেক অসুবিধা তৈরি করছে, আমরা এভাবে বলতে পারি। ওকে, পরের স্লাইডে যাই, এটা আমাদের শেষ স্লাইড। ওকে ওকে, এরপর হচ্ছে ওয়েন। ওয়েন শব্দ অর্থ যখন বা যখন তখন, এই ক্ষেত্রে আমরা ওয়েনটা ব্যবহার করি সময় বোঝাতে বা সময় সংক্রান্ত ক্লজ বা বাক্যকে যুক্ত করতে ব্যবহার হয়। যেমন এখানে লিখেছি কল মি, আমাকে ডেকো, ওয়েন ইউ অ্যারাইভ, যখন তুমি পৌঁছাবে বা যখন তুমি পৌঁছাও আমাকে ডেকো। অর্থাৎ সময় সংক্রান্ত কোনো ক্লজকে, বাক্যকে রিলেট করতে আমরা ওয়েন ইউজ করি। আবার বলতে পারি যে ক্লোজ দ্য ডোর ওয়েন ইউ লিভ, দরজাটা বন্ধ করো, যখন তুমি বের হও তুমি তখন কি করো, দরজাটা বন্ধ করো। অর্থাৎ যখন অর্থে আমরা ওয়েন ইউজ করব। এরপর দেখো আমরা এদিকে শেষ করি, হু। কোনো ব্যক্তিকে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে কোনো ব্যক্তিকে বোঝাতে চাইলে আমরা হু ব্যবহার করি। যেমন এবার আমরা বলি না অনেক সময়, আই নো দ্য বয় হু ইজ মাই ব্রাদার, হু ইজ মাই কাজিন। ওকে, আই নো দ্য বয় হু ইজ ভেরি ট্যালেন্টেড। অর্থাৎ ছেলেটা এবং ট্যালেন্টেড দুইটা বিষয়কে কি যুক্ত করেছে, হু। এবং হু দিয়ে কাকে বোঝাচ্ছে, ওই ছেলেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ একই বাক্যের দুইটা অংশকে যুক্ত করতে আমরা হু কানেক্টর ব্যবহার করি। ওকে, আবার বস্তু বোঝাতে উইচ। যেমন আই বট এ পেন, আমি একটা কলম কিনেছিলাম, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ, যেটা খুবই দামিও। ওকে, বা আমরা এভাবেও বলতে পারি আই গট এ গিফট, আমি একটা উপহার পেয়েছিলাম, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ, যেটা খুবই দামিও। অর্থাৎ বস্তুকে বোঝাতে উইচ, ব্যক্তিকে বোঝাতে হু ব্যবহার হয়। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা লিখেছি দিস ইজ দ্য বুক উইচ আই বট, এটাই সেই বই যেটা আমি ক্রয় করেছিলাম। ওকে, এরপরে হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, প্রথমত, দ্বিতীয়ত, সব শেষে। ওকে, তুমি যদি কোনো একটা ঘটনাকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে চাও, কোনো একটা ঘটনা, ইনসিডেন্টকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে চাইলে এই ফার্স্টলি, সেকেন্ডলি, যদি আরও থাকে থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, এভাবে ইউজ করে তুমি বাক্যগুলো সাজাতে পারো। ওকে, ধারাবাহিকভাবে পয়েন্টগুলো সাজাতে ব্যবহার হয়। এখানে আমি লিখেছি ফার্স্টলি রিড দ্য লেসন, প্রথমে আমি কি করি, পাঠটি পড়ি। সেকেন্ডলি প্র্যাকটিস ইট, তারপর এটা অনুশীলন করি। অ্যান্ড ফাইনালি আই রাইট দিস, আমি সেটা লিখি। এভাবে করে লিখতে পারো। অর্থাৎ কোনো একটা ঘটনাকে আমি ধারাবাহিকভাবে সাজাতে একটার পর একটা, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এবং সব শেষে ফাইনালিটা ব্যবহার করব, অর্থাৎ ঘটনার শেষে। ওকে, এরপর আসো ফর এক্সাম্পল অথবা সাচেস। ওকে, ফর এক্সাম্পল অথবা সাচেস, দ্যাট মিন ধারাবাহিকভাবে উদাহরণ দিতে, তুমি একটা কোনো উদাহরণ দিতে চাইলে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারো। ওকে, যেমন এখানে লিখেছি মেনি ফ্রুটস আর গুড ফর হেলথ, অনেক ফ্রুট, অনেক ফল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। ফর এক্সাম্পল, তুমি একটা উদাহরণ দিচ্ছ একটাকে, যেমন অ্যাপলস আর রিচ ইন ভাইটামিনস, মানে অ্যাপলে প্রচুর বা সমৃদ্ধজনক কি রয়েছে, ভাইটামিনস বা ভিটামিন রয়েছে। তুমি একটা উদাহরণ দিলে, ফলের মধ্যে একটা ফলের উদাহরণ দিলে। ওকে, অথবা তুমি এভাবে বলতে পারো আই ওয়েন্ট টু চায়না, আমি চায়না গিয়েছিলাম, অ্যান্ড বট মেনি থিংস, এবং অনেক কিছু কিনেছিলাম। এখন কি কি কিনেছিল, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আই বট সাম চকলেটস, আই বট সাম ফ্রুটস, আই বট আ পেন, আমি একটা কলম কিনেছিলাম। অর্থাৎ কি কি কিনেছো সেগুলো তুমি ফর এক্সাম্পল দিয়ে ব্যক্ত করবে। আশা করি বুঝতে পেরেছো। এই হলো আমাদের কমপ্লিট কানেক্ট। এটা যে শুধু তুমি একাডেমিক গ্রামারে ব্যবহার করবে তা নয়, আমরা এটা ফর কনভারসেশন, অর্থাৎ ইংরেজিতে কথা বলার জন্য এই কানেক্টরসগুলো খুবই দরকারি। এই কানেক্টরসের মাধ্যমে তুমি লং টাইম কনভারসেশন করতে পারবে। ওকে, এখন আমরা প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করব, অর্থাৎ বোর্ডে যে সমস্ত প্রশ্ন থাকে সেই প্রশ্ন থেকে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করব এগুলোর অ্যাপ্লাই করে। ওকে, চলো শুরু করছি। লোডশেডিং রেফার্স টু, লোডশেডিং বলতে বোঝায় স্টপিং, বন্ধ করা, দ্য সাপ্লাই, সরবরাহ বন্ধ করা, অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের সরবরাহ বন্ধ করা, ফর আ পিরিয়ড অফ টাইম, কিছু সময়ের জন্য, ইন আ সার্টেন এরিয়া, নির্দিষ্ট একটি এলাকায়, ইট ইজ আ কার্স, এটা একটা অভিশাপ। এটা কেন অভিশাপ, কারণ কি, এখন কারণটা আমি প্রকাশ করব। এই জন্য এখানে আমাদের সিন্স অথবা অ্যাজ ইউজ করতে হবে। অ্যাজ, যেহেতু, কারণ হচ্ছে কেন এটা অভিশাপ, যেহেতু পিপল হ্যাভ গট ইউজ টু, মানুষ অভ্যস্ত হয়ে গেছে, গট ইউজ টু অভ্যস্ত হয়ে গেছে, অ্যান্ড ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, মানে বিদ্যুৎ নির্ভর জীবনের সাথে কি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। এই কারণে এটা আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে। লোডশেডিংটা আমাদের জন্য কি, অভিশাপ। তারপর হচ্ছে ইট অকার্স, এটা ঘটে,
দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস। এটা কখন ঘটে? যখন পাওয়ার জেনারেশনটা কি হয়, কম হয়, উৎপাদনটা কম হয়। তো এখানে আমরা ওয়েন ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? ওয়েন ইউজ করতে পারি। বলতেছি কি ইট অকার্স, এটা ঘটে, ঘটার সময়টা বোঝাচ্ছে। আমরা পড়েছিলাম যখন বোঝাতে আমরা ওয়েন ইউজ করব। ইট অকার্স, এটা ঘটে ওয়েন, যখন দ্য পাওয়ার জেনারেশন, যখন পাওয়ার শক্তি উৎপাদন কম হয়, ইসলেস কম হয়। কি থেকে? চাহিদা থেকে। এখানে দেখ তুলনা বোঝাচ্ছে, দেন ডিমান্ড। এখানে দেন ইউজ করবো আমরা, দেন দ্য ডিমান্ড। চাহিদার থেকে যখন উৎপাদন কম হয় তখনই এটা কি হয়, ঘটে। ওকে, এরপর কি বলেছে? আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন। এখানে একটা সমস্যা গেছে, যেহেতু পাওয়ার জেনারেশন এটা কম হচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, অপরিকল্পিত বন্টন, যেটা এটাও একটা সমস্যা। তো আরেকটা ইনফরমেশন যুক্ত করেছে এখানে, এজন্য, এবং সেন্টেন্সটা শেষ করে আবার যুক্ত করেছে। এই কারণে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? কনজাংশন না কানেক্টরস? কানেক্টরস ব্যবহার করতে হবে। এখানে আমরা কি ব্যবহার করব? তথ্য যোগ করতে কি ব্যবহার করতে হয়? মোরওভার অথবা বিসাইডস। তো আমরা এখানে বিসাইডস অথবা মোরওভার ইউজ করতে পারি। আমি বিসাইডস লিখছি। ওকে, বিসাইডস আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, অপরিকল্পিত বরাদ্দ। ওকে, এবং আরেকটা বিষয় যুক্ত করেছে বাক্যের মধ্যে, অ্যান্ড ইলিগ্যাল কানেকশন। দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে অপরিকল্পিত বন্টন এবং অবৈধ সংযোগ অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের, আর অলসো রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী। আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, পরেরটা দেখি। আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ, ইজ গেটিং পলিউটেড, দূষিত হচ্ছে। ইজ গেটিং হচ্ছে, পলিউটেড দূষিত হচ্ছে, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে দূষিত হচ্ছে। এখন এক্সাম্পল দিতে হবে কি কি দূষিত হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে। সো আমরা ফর এক্সাম্পল ইউজ করব। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আওয়ার এয়ার, আমাদের বাতাস, ইজ বিং হচ্ছে পলিউটেড, দূষিত হচ্ছে, বাই স্মোক, ধোঁয়ার মাধ্যমে, ফ্রম ভেহিকলস, অর্থাৎ যানবাহনের ধোঁয়া থেকে আমাদের বাতাস দূষিত হচ্ছে। হাউস হোল্ড ওয়েস্ট মানে গৃহস্থালী বর্জ্য থেকে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে কলকারখানার বর্জ্য, স্মোক ধোঁয়া, ফ্রম বার্নিং ফুয়েলস জীবাশ্ম জ্বালানির কারণে, অ্যান্ড সো অন ইত্যাদি। তারপর আবার বাতাস শেষ, এখন ওয়াটারের কথা বলতেছে। ওয়াটার ইজ বিং পলিউটেড, অর্থাৎ একই সাথে বা একইভাবে কি দূষিত হচ্ছে? পানিও দূষিত হচ্ছে। এখানে আমরা একটা কানেক্টরস ইউজ করবো, সেটা হচ্ছে সিমিলারলি, মানে একইভাবে। সিমিলারলি ওকে, সিমিলারলি ওয়াটার ইজ বিং পলিউটেড, পানি দূষিত হচ্ছে, ফর ইউজিং ইনস্যানিটারি ল্যাট্রিন, অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহারের মাধ্যমে, ফর ইউজিং পেস্টিসাইডস, রাসায়নিক ব্যবহারের মাধ্যমে, কোথায়? ইন ক্রপল্যান্ডস মানে শস্য ভূমি যেগুলো আছে সেখানে ব্যবহারের মাধ্যমে দূষিত হচ্ছে, ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এবং কলকারখানা বর্জ্য থেকেও দূষিত হচ্ছে, অ্যান্ড ফর মেনি আদার রিজনস, এবং অন্যান্য আরো কারণ। এটা যুক্ত করেছে আরেকটা তথ্য, এখানে অ্যান্ড ইউজ করবো আমরা, অ্যান্ড ফর মেনি আদার রিজনস, এবং অন্যান্য বিভিন্ন কারণে কি হচ্ছে, যেহেতু দূষিত হচ্ছে কারণগুলো বলেছে, আরো কিছু যুক্ত হচ্ছে, এই জন্য অ্যান্ড দিয়ে যুক্ত করলাম, ফর মেনি আদার রিজনস। ওকে, এরপরে অ্যানাদার ফর্ম অফ, অন্য একটি ধরন, পলিউশন, দূষণের অন্য একটি ধরন, ইজ হচ্ছে সাউন্ড পলিউশন, মানে দূষণের আরেকটি ধরন হচ্ছে শব্দ দূষণ। ওকে, দিস পলিউশন অকার্স বিকজ অফ আওয়ার আনকনসিয়াসনেস, এটা আমরা দুর্ভাগ্যজনকভাবে ইউজ করতে পারি, অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। ওকে, অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট অথবা ইনডিড অথবা আনফর্চুনেটলি, যে কোনো একটা কানেক্টরস আমরা ইউজ করতে পারি। আনফর্চুনেটলি দিস পলিউশন অকার্স, দুর্ভাগ্যজনকভাবে এই দূষণটা ঘটে, বিকজ অফ আওয়ার আনকনসিয়াসনেস, এবং আমাদের অসচেতনতার কারণে। ওকে, এরপর বলেছে উই অল শুড বি কনসিয়াস। এখন আমাদের ফলাফলে চলে এসেছে যে আমাদের কি করতে হবে, একটা ডিসিশনে চলে এসেছে। সো আমরা এখানে সো ইউজ করব। সো তাই বা সুতরাং, উই অল শুড বি কনসিয়াস, আমাদেরকে সচেতন হতে হবে, অফ দ্য সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়ার, অফ এনি কাইন্ড অফ পলিউশন, যে কোনো দূষণের, অ্যান্ড অ্যাক্ট, কাজ করতে হবে, অ্যাকর্ডিংলি, সে অনুযায়ী কাজ করতে হবে, টু লিড, জীবনযাপন করতে, আ হেলদিয়ার, একটা স্বাস্থ্যসম্মত এবং হ্যাপিয়ার লাইফ, সুখী জীবনযাপন করতে। আশা করি বুঝতে পেরেছো আমরা যা বললাম তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা করলাম। কানেক্টরসের মূল কিওয়ার্ড কি? মূল কিওয়ার্ড হচ্ছে যে আমরা যদি অতিরিক্ত তথ্য যুক্ত করতে চাই, বিভিন্ন ধারণা আইডিয়াকে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা কনজাংশন কানেক্টরস ব্যবহার করে থাকি। তোমরা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে মোটামুটি তোমাদের ব্রেইনে এটা কাজ করবে, আসলে এটা কিভাবে সেন্টেন্সে আমরা ব্যবহার করি এবং কেন ব্যবহার করি। ওকে, নেক্সট ক্লাসগুলোতে আমরা কানেক্টরস উপরে বিভিন্ন বোর্ড সলিউশন গুলো করব। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো বিষয় বুঝতেছো না এরকম থাকে, তাহলে অবশ্যই তোমরা
আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আশা করছি কানেক্টরস এর মূল কি বিষয়টা তোমরা এই ক্লাসের মাধ্যমে অবশ্যই বুঝবে, তুমি যতই দুর্বল হও না কেন। সবাই ভালো থাকো, কিপ প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।